আমেরিকার সবচেয়ে কৌশলগত বন্ধু গত 100 বছরে যদি আমেরিকার কোনো কৌশলগত বন্ধুত্ব কারোর সাথে হয়ে থাকে, কূটনীতির ভাষায় আরো বেশি, আমেরিকার সৃষ্টি হওয়ার পর থেকে যাবৎকালে আমেরিকার যদি কোনো কৌশলগত বন্ধু হয়ে থাকে তিনি হলেন, সম্মানিত দর্শক, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী, যাকে ঘিরে অনেক মানুষের স্বপ্ন, অনেক মানুষের শ্রদ্ধা, অনেক মানুষের আশা আকাঙ্ক্ষা এবং পরিচয় আবর্তিত হতো এবং এখনো হচ্ছে। সেই মানুষের দুর্ভোগ এবং দুর্দশা, তার আহাজারি এবং তার কান্না, এটি এখন বাংলার আকাশ বাতাসকে রীতিমতো কলুষিত করে ফেলেছে। আমরা একসময় নারীর যে আবহমান, বাংলার নারীর যে কষ্ট বেদনা, এই সংক্রান্ত যাত্রা গান, পালা গান এগুলো শুনতাম, এবং আমরা যারা ছোট ছিলাম, এখন যাদের বয়স প্রায় 60-এর কাছাকাছি, তারা ছোটকালে গুনাই বিবি, কমলার বনবাস এ সকল যাত্রাপালা আমরা খুবই পছন্দ করতাম। সেখানে সামাজিক কলহ বিবাদে মানুষের লোভ এবং লালসার কারণে কি করে একটা নারীর জীবনে বিপর্যয় নেমে আসে, সেই ধরনের যাত্রাপালা, কমলার বনবাস, গুনাই বিবির কাহিনীতে দেখে আমরা অনেক দিন মন খারাপ করে থাকতাম। আবার পুরুষের দুঃখ, কষ্ট, বেদনা, অসহায়ত্ব এগুলো আমরা দেখেছি সেই দীনবন্ধু মিত্রের নীলকর নাটকে। আমরা মানুষের অসহায়ত্ব দেখেছি নবাব সিরাজউদ্দৌলা নাটকে। অসাধারণ সব গুণী অভিনেতারা এই যে জীবন যুদ্ধে মানুষ যখন নিয়তির খপ্পরে পড়ে যায় তখন তারা কতটা অসহায় হয়ে পড়ে। কিংবা গ্রিক নাটক ইডিপাস, সেই ইডিপাসের নায়কের জীবনে যে ঘটনাগুলো ঘটেছে, তার যে অসহায়ত্ব আমাদেরকে এখনো কাঁদায়। তদ্রূপ এই যে এই বাংলায় ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিপদ এবং বিপত্তিতে পড়েছেন, এটি আমাদের অনেককে বহু বছর কাঁদাবে। মানুষের উদ্ভাবনী ক্ষমতা থেকে শুরু করে কোনো কিছু করার চেষ্টা, এগুলো অনাগত বহুদিন যাবৎ বন্ধ থাকবে। আমি বলতে চাই না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনের কোনো ভুল নেই, আমি একথাও বলতে চাই না তার কোনো অন্যায় নেই, তার কোনো অনিয়ম নেই। তিনি যে একেবারে দেবদূত তাও আমার কাছে মনে হচ্ছে না। যে মানুষ যত বড় কাজ করে, যত বেশি কাজ করে, তার তত ভুল আছে, ভ্রান্তি আছে। কিন্তু তার ভালো ভালো কাজগুলোর সঙ্গে মন্দ কাজের তুলনা করে যখন একটি রাষ্ট্র, একটি দেশ এবং একটি কাল, একটি সমাজ আলাদা করতে পারে মন্দ কাজ এবং ভালো কাজ, তখনই সেখানে ভালো মানুষ পয়দা হয়। আমাদের বাংলার জমিনে বহুদিন ধরে ভালো মানুষ পয়দা হয়, এবং এই একটি লোকের যে সুনাম সুখ্যাতি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল, হাল আমলে তার এই দুর্ভোগ দুর্দশার কারণে অনাগত দিনে কেউ আর বাংলাদেশে এসে এই ধরনের কাজকর্ম করার চেষ্টা করবে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কান্না হলো তার গ্রামীণ ফোন নেই, গ্রামীণ ব্যাংক নেই। আবার গ্রামীণ ব্যাংকের সাথে থাকাকালীন সময় তিনি গ্রামীণ নাম দিয়ে যে অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন সেগুলোও নেই। তার গ্রামীণ ব্যাংক ভবনে তার একটা অফিস ছিল, সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো, বলা হলো যে এটা তার নয়। অথচ দেখেন আজকের যদি প্রাইভেট ব্যাংক, সেই প্রাইভেট ব্যাংকগুলোর মতো কত 40-45টি ব্যাংক রয়েছে, এবং সমাজের কত রকম অশ্রুত লোক বলতে কি, লেখাপড়া জানে না, চরিত্রও ভালো না, শুধুমাত্র টাকা, সেও দেখা গেল অনেকে ব্যাংকের মালিক হয়ে গিয়েছে, আর ব্যাংকের মালিক হয়ে রাজভবনে দৌড়াদৌড়ি করছে, রাজাবার সাথে সাথে বসে খাবার খাচ্ছে। এরকম অচ্ছুত টাইপের লোক যাদের সারা শরীর ভরা আবর্জনা, তারা যদি একটা ব্যাংকের মালিক হয়ে যেতে পারতো, ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের উদ্ভাবনী ক্ষমতা দিয়ে এই ব্যাংকটি তিনি শতভাগ নিজের নামে করতে পারতেন না? কেন তার ট্রাস্ট করা দরকার ছিল? কেন তার সরকারের সঙ্গে মালিকানা রেখে এটিকে একটা বিশেষ ব্যাংক করার দরকার ছিল? তিনি তো ব্র্যাকের মতো একটি এনজিও করে ফেলতে পারতেন, ব্যাংকের মতো ব্যাংক করতে পারতেন। কিন্তু সেটি না করে এই যে তিনি যে বেশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছেন, দেবতা সাজার চেষ্টা করেছেন, হওয়ার চেষ্টা করেছেন,
সেই সমাজ কাল, সেই দেবত্ব ধারণ করতে না পারলে কখনো এই কাজটি করা যায় না। বেশিরভাগ নবী রাসূল, ওলি আল্লাহ, গাউস কুতুব তাদের চামড়া খুলে ফেলা হয়েছে। এর কারণ হলো সমাজ এই ভালো কথাগুলো হজম করতে পারে। তো সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ব্যবসার যে পরিকল্পনাগুলো, প্রতিষ্ঠান গড়ার যে পরিকল্পনাগুলো, এগুলো যদি ব্র্যাকের মতো হতো তাহলে আজকে এটি নিয়ে কথা হতো না। কিন্তু এগুলো যেহেতু তিনি আরো বড় কিছু করার চেষ্টা করেছেন, আন্তর্জাতিক আরো কিছু করার চেষ্টা করেছেন, ব্র্যাককে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, ফলে কি হচ্ছে, তিনি সেখানে যেতে পারেননি। তার যে উড়ন্ত ঘুড়ির জায়গাগুলো কেটে দেওয়া হয়েছে। এক। 2 নম্বর হলো যে অনেক সময় মানুষ বড় হলে করে কি, বড় বড় মানুষের সাথে খাতির করে, একদম দরকার নেই। যেমন ধরুন, উনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার জন্য সবচেয়ে ভালো ছিল তার সমপর্যায়ের বন্ধু বান্ধব করা। এখন তিনি হিলারি ক্লিন্টনের সাথে বন্ধুত্ব করেছেন, তারপর ক্লিন্টনের সাথে বন্ধুত্ব করেছেন, অমুক রাজপ্রাসাদে গেছেন, ব্রিটেনের রাজপ্রাসাদে গেছেন, সৌদি রাজপ্রাসাদে গেছেন, বহু ছবি এনে তিনি নিজেকে কি অভিজাত করার চেষ্টা করেছেন, না নিজেকে বড় দেখানোর চেষ্টা করেছেন, নাকি অন্য কোনো কিছু, নাকি ওই লোকগুলো তাকে দেখে নিয়ে তারা তাদের সঙ্গে একটা সম্পর্ক করেছেন? এই সেই জিনিসগুলো অনাগত দিনে বিশ্লেষণ করতে হবে। আমাদের সমাজে কি হচ্ছে, যেমন ধরুন, গ্রামের একজন সাধারণ পরিশ্রমী মেধাবী তরুণ সিএসপি অফিসার হলো, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, কৃষকের ছেলে, মজুরের ছেলে, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পর সে করলো কি, বড় বড় ডাক্তারদের সাথে চলার জন্য, বড় বড় প্রফেসরদের চলার জন্য, মন্ত্রী এমপিদের সাথে চলার জন্য সে বড় গাড়ি করলো, ঘোরাফেরা করলো, খাওয়ালো দেওয়া হলো। কিন্তু দিন শেষে যখন তার সমস্যা হলো, তখন তার সেই যে ভাড়া করা বন্ধু বান্ধব একটা রকম কাজে আসলো না। এখন এই যে ডক্টর ইউনূস বিভিন্ন মানুষের সাথে গিয়েছেন, অলিম্পিকে গিয়ে দৌড় দিয়েছেন, মশাল হাতে তিনি সেই অলিম্পিকের মশাল নিয়ে তিনি সারা বিশ্বব্যাপী সুনাম সুখ্যাতি কুড়িয়েছেন। তিনি ইউরোপের বিখ্যাত যে ক্লাবগুলো রয়েছে, খুবই জনপ্রিয়, সেখানে তিনি গিয়েছেন, অনেক বিশ্ববিদ্যালয়ে তিনি চ্যান্সেলর হয়েছেন। তার এই বিপদের দিনে ওখান থেকে তারা বিবৃতি দিয়েছে, হা পিত্যাস করেছে, কিন্তু তার 2 পয়সা কাজে আসেনি। তিনি ওই তাদের সাথে, অর্থাৎ এই যে অলিম্পিকের মশাল নিয়ে দৌড় দিয়ে, ক্লিন্টনের সাথে ছবি তুলে, বারাক ওবামার দেওয়া মেডেল নিয়ে, তিনি যদি বলতেন আমি মেডেল নেবো না, তোমরা পাঠাই দাও, কি হতো? তিনি সেখানে গিয়ে মেডেল নিয়ে এই যে সকল লোকদের মধ্যে তিনি ঈর্ষা তৈরি করেছেন, শত্রুতা তৈরি করে ফেলেছেন, সেই লোকগুলো যখন তারা আক্রমণ করেছে, তখন এই যারা তাকে এই পর্যায়ে নিয়ে গেছে বা তিনি যাদের সংস্পর্শে গিয়েছেন, এটা আলটিমেটলি কাজে আসেনি। তিনি যদি ওয়াশিংটন ডিসিতে থাকতেন, তিনি যদি জাপানে থাকতেন, ইংল্যান্ডে থাকতেন, অক্সফোর্ডে থাকতেন, একটা সময় নীরজচন্দ্র চৌধুরী মনে করলেন যে তার যে মেধা হয়েছে, শিক্ষা হয়েছে, এটি ভারতবর্ষের উপযুক্ত নয়, তিনি অনেক জ্ঞানী, এই জন্য তিনি চলে গেলেন ইংল্যান্ডে। ইংল্যান্ডে যাওয়ার পরে তার মনে হলো যে লন্ডন শহরের বেশিরভাগ লোক ইংরেজি ভালো জানে না। তো তিনি লন্ডনে কিছুদিন থাকার পর বললেন যে এখানে থাকা যায় না, এই শহরের লোক বেশি ইংরেজি জানে না। তখন তিনি করলেন কি, চলে গেলেন অক্সফোর্ডে, এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেই অক্সফোর্ডের সেই যে ক্যাম্পাসের, মানে অক্সফোর্ড যে শহরটি, আপনারা ইংল্যান্ডে থাকেন তারা জানেন, এই সে এডুকেশন সিটি, তিনি সেখানে জীবনের শেষ দিন পর্যন্ত তার স্ত্রীকে নিয়ে সেখানে বসবাস করে গেছেন এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা করে গেছেন। তো ডক্টর ইউনূস যদি কোপেনহেগেনে থাকতেন, সুইডেনে থাকতেন, বেলজিয়ামে থাকতেন, ইংল্যান্ডে থাকতেন, তাহলে তার সমস্যা হতো না। কিন্তু তিনি থাকছেন ঢাকাতে। তো তিনি ঢাকাতে থেকে ভাবসাব দেখাচ্ছেন ওয়াশিংটনের, এটা তো হয় না, ফলে যা হবার তাই হয়ে গেছে। আর থার্ড, একেবারে সবার শেষ, সেটা হলো অনেক সময় আমাদের গ্রামে কি করি, যে কুরবানি দেওয়ার জন্য আমরা পশু লালন পালন করি, ছাগল, গরু, এবং যে যত বড় জমিদার, রাজা, বাদশাহ, নায়েব, সুবেদার, মানে যে যত বড়, সে করে কি তার কুরবানির পশুটিকে তত আকর্ষণীয় করে ফেলে জবাই দেওয়ার জন্য। তো বিশ্বের যারা সাম্রাজ্যবাদী শক্তি, তারা সবসময় এরকম কুরবানির পশু তৈরি করে বিভিন্ন দেশের জন্য, কালের জন্য, সমাজের জন্য। আমেরিকা তৈরি করে, ইসরায়েল তৈরি করে, ভারত তৈরি করে, চীন তৈরি করে, তার আগে যারা বড় বড় সাম্রাজ্য ছিল সবাই এভাবেই এইরকম কুরবানির পশু তৈরি করত, এবং মানুষ রূপী
এই যে প্রাণীগুলোকে তারা পশুর মতো ট্রিট করতো, অর্থাৎ তাদেরকে খাওয়াতো, আদর করতো, যত্ন করতো, বড় করতো, মানে তেল মাখতো, যা কিছু করতো মূলত শেষমেশ তাদেরকে কুরবানি দেওয়ার জন্য। এবং সেই কুরবানি দিয়ে তারা মানে কুরবানির যে উদ্দেশ্যগুলো রয়েছে সেই উদ্দেশ্যগুলো পার্থিব অপার্থিব অনেকগুলো বিষয় রয়েছে। কিন্তু রাজনীতিতে যে কুরবানিগুলো দেওয়া হয় বা বিসর্জনগুলো দেওয়া হয় সেটা মূলত উপহার প্রদান করা হয় মূলত বিরাট একটা স্বার্থ সিদ্ধির জন্য। যেমন আগে রাজপ্রাসাদে তো অনেক কিশোরীকে ধরে আনা হতো অভিজাত পরিবার থেকে, অসাধারণ সুন্দরী, এবং তাদেরকে ভার্জিন মানে কেউ স্পর্শ করেনি এমন ভাবে প্রাসাদে লালন পালন করা হতো। স্বয়ং রাজা তাদেরকে ওইভাবে লালন পালন করতেন। একটা সময় যখন রাজার কোনো বন্ধু আসছেন বা রাজা যাকে খুব প্লিজড করতে চান, তাকে প্রাসাদে আমন্ত্রণ করে এই কিশোরী মেয়েটাকে তার হাতে তুলে দেওয়া হতো। তো এই জন্য এগুলোকে স্যাক্রিফাইস, কুরবানি বা ভেট বা উপহার বলা হয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা বানিয়েছেন তারা কি এই মুহূর্তে তাকে কুরবানি দিল কিনা কাউকে খুশি করার জন্য, একটু চিন্তা করে দেখেন তো। অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে ধনী লোকজন তারা প্রয়োজনে অনেক গাছ বড় করে, অনেক ফুল তারা ফুটায়, কিন্তু একটা সময় এগুলোকে আবর্জনা মনে করে ফেলে দেয়, বর্জ্য মনে করে তাদেরকে ত্যাগ করে। ইরানের রেজা শাহ পাহলভি, আপনারা জানেন যে ইরানের শেষ সম্রাট রেজা শাহ পাহলভি, তিনি তার পায়ের নখ থেকে একেবারে চুল পর্যন্ত পুরোটা আমেরিকাকে দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন শেষ দিন পর্যন্ত। কিন্তু এই ভদ্রলোক যখন বিপদে পড়েছে, আমেরিকা তাকে আশ্রয় দেয়নি, নিজ দেশে রাখেনি, তার খোঁজও রাখেননি। তিনি ইটালির একটা হোটেলে নির্মম ভাবে চিত হয়ে পড়ে জ্ঞান হারিয়ে তিনি মারা গিয়েছেন। কাজী এই যে ডক্টর ইউনূসের বিল্ডিং দখল করে নিয়ে যাচ্ছে, তিনি কাঁদছেন, তিনি দুর্ভাগ্যের কথা বলছেন, তিনি বলছেন যে আমাকে তাড়ানোর জন্য ঝাড়ু মানে দিয়ে লোকজন দাঁড়িয়ে আছে। এই যে তার যে অসহায়ত্ব, আর তাকে যারা প্রমোট করেছে বা তাকে যারা দরদ দেখিয়েছে, তাকে যারা বড় বানিয়েছে, তারা দূর থেকে ফু দিচ্ছেন, ফা দিচ্ছেন, হু করছেন, হা করছেন, কিন্তু আলটিমেটলি লোকটা তো শেষ হয়ে গেল। বলে কি হচ্ছে, আলটিমেটলি যে কোনো কাজ, সেটা ইনু সাহেব হোক, আপনি হোক, আমি হই, আমাদের সবারই উচিত স্থানকাল পাত্র ভেদে কাজ করা এবং নিজের উপরে নিয়ন্ত্রণ রেখে যতটুকু নিজের পক্ষে সম্ভব ততটুকু করা। রাতের ওয়াজ দিনে করা যায় না, দিনের ওয়াজ রাতে করা যায় না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।